রক্ত জল করা ঘাম, ভাঙা কোমর আর বুক ভরা স্বপ্ন। সিউলের আকাশচুম্বী অ্যাপার্টমেন্ট কালচারের গোলকধাঁধায় হারিয়ে যাওয়া এক সাধারণ যুবকের গল্প এটি। গল্পের নায়ক নো উ সাং সিউলের কর্পোরেট দুনিয়ায় দিনরাত খেটে মরা এক অতি সাধারণ মানুষ। দক্ষিণ কোরিয়ার মধ্যবিত্ত সমাজের কাছে সাফল্যের শেষ কথা হলো সিউলের বুকে অন্তত 84 বর্গমিটার বা 84 স্কোয়ার মিটারের একটি নিজস্ব ফ্ল্যাট থাকা। সিউলের আকাশ ছোঁয়া বহুতল ভবনগুলোর দিকে তাকালে সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে যায়, কিন্তু সেই কাঁচ আর কংক্রিটের প্রাসাদের নিচে যে কত হাজার মধ্যবিত্তের স্বপ্ন চাপা পড়ে আছে তার হিসাব কেউ রাখে না। নো উসাং ছিল তেমনই এক নিঃসঙ্গ সৈনিক। কর্পোরেট অফিসের খাঁচায় বন্দি উসাংয়ের জীবনের একমাত্র লক্ষ্য ছিল সিউলের বুকে নিজের একটি স্থায়ী ঠিকানা। দক্ষিণ কোরিয়ার সমাজ ব্যবস্থায় 84 বর্গমিটার বা 84 স্কোয়ার মিটার একটি ফ্ল্যাটের মালিক হওয়া মানে জীবনের চূড়ান্ত সাফল্য। 2021 সালের এক তপ্ত এপ্রিল মাস, উসাং তার জীবনের এক চরম ও আত্মঘাতী সিদ্ধান্ত নিল। নিজের 20 বছরের হাড়ভাঙা খাটুনির জমানো প্রতিটি ওন, গ্রামের বৃদ্ধা মায়ের একমাত্র সম্বল খামার বাড়িটি বিক্রি করে দেওয়া টাকা সব এক জায়গায় জড়ো করল সে। কিন্তু সিউলের অভিজাত এলাকার রয়্যাল সিটি সিলিয়স কমপ্লেক্সে একটি ফ্ল্যাট কেনার জন্য, তাও ছিল সমুদ্রের বুকে এক ফোঁটা জলের মতো। বাধ্য হয়ে সে ব্যাংক থেকে এক বিশাল অঙ্কের হোম লোন নিল। কোরিয়ান ভাষায় একে বলে ইয়ং গোল, যার অর্থ নিজের আত্মাকে বন্ধক রেখে সমস্ত ঋণ নেওয়ার ক্ষমতাকে শেষ সীমা পর্যন্ত টেনে নিয়ে জুয়া খেলা। অবশেষে উসাং 1401 নম্বর ফ্ল্যাটের চাবিটা হাতে পেল। চকচকে মার্বেল মেঝে, কাচের বড় জানলা দিয়ে দেখা যায় সিউলের মায়াবী রাতের আলো। চাবিটা ঘোরানোর সময় উসাংয়ের মনে হয়েছিল সে তার জীবনের সমস্ত দুঃখ কষ্টকে দেয়ালের উপরে ফেলে এসেছে। তার বাগদত্তা প্রেমিকা তার পাশে দাঁড়িয়ে হাসছিল। তাদের বিয়ের সানাই বাজার অপেক্ষায় ছিল দিনগুলো। উসাং ভাবেনি এই 84 বর্গমিটারের স্বর্গই একদিন তার জীবনে সবচেয়ে বড় সাইকোলজিক্যাল কষাইখানা হয়ে উঠবে। সময় চাকার মতো ঘোরে, আর সেই চাকা যখন নিচে নামতে শুরু করে তখন তাকে থামানো অসম্ভব। 2024 সালের আগস্ট মাস, মাত্র 3 বছরে উসাংয়ের জীবন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দক্ষিণ কোরিয়ার আবাসন বাজারে এক ভয়াবহ ধস নামল। উসাং যে ফ্ল্যাটটি 1.1 বিলিয়ন ওনে কিনেছিল তার বাজার মূল্য রাতারাতি কমে 80 কোটিতে নেমে এলো। কিন্তু ব্যাংকের লোনের অঙ্ক তো কমল না, উল্টো সুদের হার বেড়ে আকাশ ছুঁল। প্রতি মাসে উসাংয়ের বেতনের সিংহভাগ চলে যাচ্ছিল ব্যাংকের পেটে। এই চরম আর্থিক অনটন সহ্য করতে না পেরে উসাংয়ের বাগদত্তা তার আংটিটি ফিরিয়ে দিয়ে তাকে ছেড়ে চলে গেল। উসাং পুরোপুরি একা হয়ে গেল। ঋণের কিস্তি শোধ করতে সে এখন 2টো চাকরি করে। দিনে সাধারণ ডেস্ক জব, আর রাত গভীর হলেই গায়ে ফুড ডেলিভারির জ্যাকেট চড়িয়ে সাইকেল নিয়ে সিউলের গলিতে গলিতে ঘোরে। ঘরের বিদ্যুৎ বিল বাঁচানোর জন্য সে লাইট জ্বালায় না, চড়া গরমেও এসি অন করে না। অফিসের লাঞ্চের টেবিল থেকে সহকর্মীদের ফেলে যাওয়া বাসি খাবার পকেটে পুরে নিয়ে আসে রাতে খাবে বলে। সে তখন আর কোনো সুস্থ মানুষ নয়, সে এক চলন্ত জ্যান্ত লাশ, একটি রোবট যাকে তাড়া করে বেড়াচ্ছে ব্যাংকের লাল নোটিশ। কিন্তু আসল নরকটা তার জন্য অপেক্ষা করছিল তার নিজের শোবার ঘরে। সেদিন রাত তখন 4:20। ডেলিভারি কাজ শেষ করে উসাং ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিয়েছে। চোখ দুটো বোঝার ঠিক 10 মিনিট পর রাত 4:30 হঠাৎ নীরবতা ফালাফালা করে একটা আওয়াজ ভেসে এলো, ঠক ঠক ঠক। উসাং ধর্মর করে বিছানায় উঠে বসল। শব্দটা কোথা থেকে আসছে? সে কান পাতল দেয়ালের গায়ে। মনে হলো ঠিক দেয়ালের ওপারে কেউ একটা ভারী হাতুড়ি দিয়ে আঘাত করছে। কিছুক্ষণ পর শব্দটা বদলে গেল, এক কর্কশ কান ছেঁড়া ড্রিল মেশিনের আওয়াজ। পুরো অ্যাপার্টমেন্টের মেঝেটা যেন কাঁপতে লাগলো। উসাং বালিশ দিয়ে কান চাপা দিল, কিন্তু শব্দটা তার কানের পর্দা ভেদ করে সরাসরি মগজে গিয়ে হাতুড়ি পেটাতে লাগলো। ভোর 6টা পর্যন্ত চলল সে অত্যাচার। তারপর হঠাৎ করেই সব শান্ত। পরদিন রাতে ঠিক 4:30 একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। উসাংয়ের ঘুম উড়ে গেল। দিনের পর দিন অনিদ্রা আর অবসাদে তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে উঠল। সে বুঝতে পারছিল না শব্দটা কি ওপরের তলা থেকে আসছে, নাকি নিচের তলা থেকে, নাকি পাশের ফ্ল্যাট থেকে। বহুতল ভবনের আর্কিটেকচার এমন এক গোলকধাঁধা যে কংক্রিটের দেয়ালে বেয়ে শব্দ কোথা থেকে পরিভ্রমণ করে তা ধরা অসম্ভব। একদিন রাত 12টায় উসাং যখন ঘরে ফিরল, দেখল তার দরজায় একটা নিয়ন রঙের পোস্ট ইট নোট লাগানো। তাতে কাপা কাপা হাতের লেখায় লেখা, 1401 নম্বর ফ্ল্যাটের বাসিন্দা, আপনার ঘর থেকে আসা অদ্ভুত আওয়াজে আমাদের ঘুম ভেঙে যাচ্ছে, দয়া করে এটা বন্ধ করুন।
নইলে ফল ভালো হবে না। উসাং স্তব্ধ হয়ে গেল। সে নিজে যেখানে শব্দের অত্যাচারে পাগল হতে চলেছে সেখানের প্রতিবেশীরাই তাকে অপরাধী ভাবছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধূপধাপ শব্দ করে ওপরে উঠে এলো নিচের তলার 1301 নম্বর ফ্ল্যাটের বাসিন্দা জু কিয়ং। মাঝবয়সী এই নারীর চোখ মুখে এক অদ্ভুত হিস্টেরিয়া। সে উসাংয়ের ঘরের ভেতর জোর করে ঢুকে চিৎকার করতে লাগলো, তুমি রাতে কি করো এই ঘরে? কেন আমাদের অতিষ্ঠ করে তুলছ? উসাং নিজের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা করলো, কিন্তু জু কিয়ং তার কোনো কথাই শুনল না। এক রহস্যময় ভীতিকর হুমকি দিয়ে সে নিচে নেমে গেল। পুরো ভবনের হোয়াটসঅ্যাপ গ্রুপে উসাংয়ের নাম ছড়িয়ে পড়ল এক সাইকো প্রতিবেশীর মতো। নিজের ওপর থেকে এই কলঙ্ক দূর করতে এবং নিজের মানসিক ভারসাম্য রক্ষা করতে উসাং একাই তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিল। সে ভবনের প্রতিটি তলায় ঘুরতে লাগলো, প্রতিবেশীদের দরজায় কড়া নাড়তে লাগলো। এই অন্ধকার গোলকধাঁধায় তার পরিচয় হলো এমন কিছু মানুষের সাথে যাদের আসল রূপ বুঝতে তার অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রথমে তার দেখা হলো ঠিক ওপরের তলার 1501 নম্বর ফ্ল্যাটের বাসিন্দা ইয়ং জিন হোর সাথে। জিনহো লোকটা অত্যন্ত অদ্ভুত। জিনহোর ঘরে সবসময় কেমন একটা ভ্যাপসা গন্ধ থাকত। প্রথমে সে উসাংকে দেখে দরজাই বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু উসাং যখন তার চোখের জল আর অনিদ্রার কষ্টের কথা বলল, জিনহোর বরফ গলল। সে উসাংয়ের কাঁধে হাত রেখে বলল, আমি বুঝতে পারছি তোমার কষ্ট। এই বিল্ডিংয়ের দেয়ালগুলোর নির্মাণ একদম বাজে। আমি তোমাকে সাহায্য করব আসল অপরাধীকে ধরতে। উসাং ভেবেছিল এই স্বার্থপর শহরে অন্তত একটা মানুষ সে বন্ধু হিসেবে পেয়েছে। এরপর উসাং গেল এই আবাসন কমপ্লেক্সের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি পেন্ট হাউসের মালকিন জেউন ইউন হাওয়ার কাছে। এই ইউন হাওয়া ছিল কোরিয়ার সাবেক এক দাপুটে প্রসিকিউটর। সমাজের উচ্চ স্তরের মানুষের সাথে তার ওঠা বসা। তিনি উসাংকে তার বিলাসবহুল ড্রয়িং রুমে বসিয়ে দামি চা খাওয়ালেন। উসাংয়ের সমস্ত অভিযোগ মন দিয়ে শুনে তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, নো উসাং সাহেব, সিউলের এই নতুন বিল্ডিংগুলো আসলে লোড বেয়ারিং ওয়াল দিয়ে তৈরি। এর মানে হলো 4 তলার কোনো শব্দ 14 তলায়ও গিয়ে প্রতিধ্বনিত হতে পারে। আপনি একটু ধৈর্য ধরুন। আমি রেসিডেন্ট কমিটির প্রধান হিসেবে জু কিয়ংয়ের সাথে কথা বলবো। ইউন হওয়ার এই আপাত শান্ত ও মাতৃসুলভ আচরণ উসাংয়ের মনে এক গভীর বিশ্বাসের জন্ম দিল। কিন্তু উসাং জানত না এই বিশাল ভবনের প্রতিটি দেয়াল আসলে এক একটা মিথ্যার ইমারত। আর্থিক অনটন উসাংকে কোণঠাসা করে ফেলছিল। ঠিক সেই সময় তার অফিসের এক ঘনিষ্ঠ সহকর্মী তাকে এক অতি গোপনীয় তথ্য দিল। সে বলল, উসাং, তুই তো শেষ হয়ে যাচ্ছিস লোনের চক্করে। একটা রাস্তা আছে। জিবি কয়েন নামের একটি নতুন ক্রিপ্টোকারেন্সি বাজারে এসেছে। ভেতরের খবর আছে আর কয়েকদিনের মধ্যে এর দাম 800 গুণ বাড়বে। বড় বড় ইনভেস্টররা টাকা ঢালছে। তুই যদি এখন কিছু টাকা লাগাতে পারিস তো সব লোন এক রাতে শোধ হয়ে যাবে। উসাং ডুবে যাওয়া মানুষের মতো খড়কুটো আঁকড়ে ধরার জন্য মরিয়া হয়ে উঠল, কিন্তু তার কাছে তো এক অণু অবশিষ্ট নেই। ক্রিপ্টো কিনতে হলে বিপুল পরিমাণ নগদ টাকা চাই। এক চরম উন্মাদনার বশে উসাং এক আত্মঘাতী সিদ্ধান্ত নিল। সে পেন্ট হাউসের মালকিন ইউন হওয়ার কাছে গিয়ে প্রস্তাব দিল সে তার স্বপ্নের 1401 নম্বর ফ্ল্যাটটি বিক্রি করে দিতে চায়। ইউন হওয়া যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন। তিনি বাজার মূল্যের চেয়েও অনেক কম দামে প্রায় পানির দরে উসাংয়ের ফ্ল্যাটটি তার এক দূর সম্পর্কের আত্মীয়ের নামে কিনে নেওয়ার চুক্তিপত্র তৈরি করলেন। ফ্ল্যাট বিক্রির সেই নগদ টাকা হাতে পাওয়া মাত্রই উসাং তার সবটুকু ঢেলে দিল জিবি কয়েনের পেছনে। পরদিন সকালে উসাং মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। গ্রাফটা খাড়া তীরের মতো উপরের দিকে উঠছে। তার কয়েক কোটি উন লাভ হয়ে গেছে। সে আনন্দে ঘরের মাঝখানে নাচতে লাগলো। তার মনে হলো আজ রাতের পর সে আর এই নরকে থাকবে না। লোন শোধ করে দিয়ে আবার মাথা উঁচু করে বাঁচবে। ঠিক দুপুর 2টো, কয়েনের দাম যখন সর্বোচ্চ চূড়ায়, যখন উসাংয়ের উচিত ছিল কয়েনগুলো বিক্রি করে টাকাটা নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যাওয়া, ঠিক সেই মুহূর্তে তার ফ্ল্যাটের দরজাটা এক বিকট শব্দে ভেঙে পড়ল। ভেতরে ঢুকলো জু কিয়ংয়ের স্বামী। চোখ দুটো রাগে লাল। সে চিৎকার করে বলল, হারামজাদা, তুই আবার দুপুরবেলা থেকে ড্রিল চালাচ্ছিস? আমার স্ত্রী নিচে ভয়ে কাঁপছে। উসাং হতভম্ব হয়ে বলল, আমি তো মোবাইলে কাজ করছি, আমি কোনো শব্দ করিনি। কিন্তু উন্মাদ লোকটি কোনো কথা শুনল না। উসাং নিজেকে বাঁচাতে লোকটাকে ধাক্কা দিল। দুজনের মধ্যে এক রক্তাক্ত হিংস্র ধস্তাধস্তি শুরু হলো। ঠিক 5 মিনিটের মধ্যে পুলিশ এসে ফ্ল্যাটে ঢুকলো।
কেউ একজন আগেই পুলিশে খবর দিয়েছিল। পুলিশ উসাংকে হাতকড়া পরিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেল। উসাং চিৎকার করতে লাগলো, আমার মোবাইলটা দিন, আমাকে কয়েন বিক্রি করতে হবে, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু পুলিশ তার কোনো কথাই শুনল না। থানার লক আপ ঠান্ডা মেঝেতে বসে উসাং যখন দেয়ালের দিকে তাকিয়েছিল তখন সময় বয়ে যাচ্ছিল। 3 ঘন্টা পর যখন ইউন হওয়া নিজের প্রভাব খাটিয়ে উসাংকে জামিনের ব্যবস্থা করলেন, ততক্ষণে সব শেষ। লক আপ থেকে বেরিয়ে উসাং মোবাইলে অন করতেই দেখল জিবি কয়েন ছিল আসলে একটি সুপরিকল্পিত ভুয়ো স্ক্যাম। ডেভেলপাররা সব টাকা নিয়ে পালিয়েছে, কয়েনের দাম এখন 0। উসাং তার স্বপ্নের ফ্ল্যাটটাও হারালো, আর ক্রিপ্টোর টাকাও শেষ। সে এখন আক্ষরিক অর্থে এক পথের ভিখারি। সর্বস্ব হারিয়ে উসাং যখন 1401 নম্বর ফ্ল্যাটের শূন্য ঘরের মেঝেতে এসে বসল, তখন তার ভেতরে আর কোনো আবেগ অবশিষ্ট ছিল না। তার মনে হচ্ছিল সিলিং ফ্যানের সাথে নিজের গলার টাইটা পেঁচিয়ে ঝুলে পড়াই এখন একমাত্র মুক্তি। ঠিক তখনই ঘড়ির কাঁটা ছিল রাত 4:30। আবারও সেই শব্দ, ঠক ঠক ঠক। কিন্তু এবার শব্দটার সাথে সাথে জানলা দিয়ে উসাং দেখতে পেল নিচের তলার 1301 নম্বর ফ্ল্যাটের জানালার ভেতরে আলোটা অদ্ভুত এক ছন্দে জ্বলছে আর নিভছে, যেন কোনো মোর্স কোড সংকেত পাঠানো হচ্ছে। উসাংয়ের অবশ হয়ে যাওয়া মগজে হঠাৎ একটা তীব্র বিদ্যুৎ খেলে গেল। সে হাত দিয়ে তার স্টোররুমটা স্পর্শ করল। সেখানে একটা ছোট কাঠের প্যানেল আলগা হয়েছিল। উসাং প্যানেলটা টানতেই ভেতরে একটা জিনিস দেখতে পেল, একটা কালো রঙের ভারী ইন্টারফ্লোর রিভেঞ্জ স্পিকার বা সাবউফার, এবং তার সাথে টেপ দিয়ে আটকানো একটি সস্তা চীনা স্মার্টফোন। ফোনটার স্ক্রিন জ্বলছে আর সেখান থেকেই হাই ফ্রিকোয়েন্সি ড্রিলিং শব্দের অডিও ফাইল প্লে হচ্ছে। উসাংয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এই স্পিকারটা তার ঘরে সে কে লুকালো? সে দ্রুত ফোনের ওয়াইফাই সেটিংস চেক করল। ফোনটি স্বয়ংক্রিয়ভাবে যার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড ছিল তার নাম 1501 জিনহো প্রাইভেট। ওপরের তলায় বন্ধু ইয়ং জিনহো। উসাংয়ের চোখ দিয়ে ক্ষোভ আর অপমানের জল বেরিয়ে এলো। সে তখনই ওপরে গেল। জিনহোর দরজার সামনে গিয়ে সে নিজেকে শান্ত করল। সে দেখল জিনহো দরজায় চাবি দিয়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। উসাং কৌশলে জিনহোর গায়ে ধাক্কা খেল এবং ক্ষমা চাওয়ার বাহানায় পকেট থেকে জিনহোর চাবিটা নিজের পকেটে চালান করে দিল আর নিজের চাবিটা তার পকেটে ঢুকিয়ে দিল। জিনহো চলে যাওয়ার পর উসাং কাঁপতে কাঁপতে চাবি দিয়ে 1501 নম্বর ফ্ল্যাটের দরজাটা খুলল। ভেতরের অন্ধকার ঘরে পা রাখতেই উসাংয়ের মনে হলো সে কোনো এক সিরিয়াল কিলারের আস্তানায় ঢুকে পড়েছে। ঘরের মাঝখানে জ্বলছে ডজন খানেক কম্পিউটার মনিটর, আর ঘরের একটা বিশাল দেয়াল জুড়ে টানানো রয়েছে পুরো রয়্যাল সিটি সিলিয়স কমপ্লেক্সের ব্লুপ্রিন্ট বা নকশা। প্রতিটি ফ্ল্যাটের বাসিন্দার ছবি, তাদের ব্যাংক ডিটেলস, তাদের দৈনন্দিন রুটিন, সব কিছু লাল সুতো দিয়ে একে অপরের সাথে যুক্ত করা। মনিটরগুলোর দিকে তাকাতেই উসাংয়ের গায়ের লোম খাড়া হয়ে গেল। প্রতিটি মনিটরে এই ভবনের বিভিন্ন করিডোর, লিফট, এমনকি প্রতিবেশীদের ঘরের ভেতরের গোপন সিসিটিভি ফুটেজ লাইভ স্ট্রিম হচ্ছে। ভেতরে চোখ খোলা অবস্থায় মরে পড়ে আছে নিচের তলা সেই নারী জু কিয়ং। দারুণ সাজানো গোছানো ঘর, তাই না উসাং সাহেব? অন্ধকার থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। উসাং চমকে পিছন ফিরে দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে ইয়ং জিনহো। তার হাতে একটা ধারালো শিকারি ছুরি, ঠোঁটে এক পিশাচের মতো হাসি। উসাং হাতুড়িটা শক্ত করে ধরে বলল, তুমি তুমি জু কিয়ংকে খুন করেছ, তুমি এইসব শব্দ করেছিলে কেন জিনহো? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আজ থেকে 5 বছর আগে এই বিল্ডিংটা যখন তৈরি হচ্ছিল তখন আমি একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছিলাম। এই রয়্যাল সিটি কমপ্লেক্স তৈরিতে যে কংক্রিট ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। সামান্য ভূমিকম্প হলেই এই বিল্ডিং তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কোটি কোটি ওন দুর্নীতি হয়েছিল এই প্রজেক্টে, কিন্তু আমার সেই রিপোর্ট কোনোদিনই আলো দেখেনি, কারণ তৎকালীন প্রধান প্রসিকিউটর জেওন ইউন হওয়া বিপুল পরিমাণ ঘুষ খেয়ে আমার মুখ বন্ধ করে দিয়েছিলেন, আমার চাকরি কেড়ে নিয়েছিলেন। জিনহোর চোখের আলো হিংস্র হয়ে উঠল। ইউন হওয়া এখন রিটায়ার করে এই ভবনের পেন্ট হাউসে রানীর মতো থাকে, আর সে একটা নতুন চাল চালছে। সে সরকারের ভেতরে লোক থেকে জানতে পেরেছে যে আর 2 বছরের মধ্যে এই বিল্ডিংয়ের নিচ দিয়ে একটা হাই স্পিড এক্সপ্রেস রেল লাইন যাবে।
তখন এই এলাকার জমির দাম রকেটের গতিতে বাড়বে। তাই ইউন হওয়া এই ভবনের ফ্ল্যাটগুলো ভয় দেখিয়ে কম দামে কিনে নিচ্ছিল। আমি এই শব্দ তৈরি করছিলাম যাতে বাসিন্দারা অতিষ্ঠ হয়ে ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হয়। আর আমার এই নাটকের মূল চরিত্র কে ছিল জানো? তুমি। নো উসাং। জিনহো হাসতে লাগলো। তুমি হলে এই যুগের তরুণ সমাজের প্রতিচ্ছবি। ঋণে জর্জরিত, পরিশ্রমে ক্লান্ত এক যুবক। আমি তোমাকে এই শব্দের অত্যাচারে এমন এক পাগলে পরিণত করতে চেয়েছিলাম যে একদিন রাগের মাথায় নিচের তলার জু কিয়ংকে খুন করে বসবে। তুমি যখন খুনের দায়ে গ্রেফতার হতে তখন পুরো কোরিয়ার মিডিয়ায় নজর আসতো এই বিল্ডিংয়ের ওপর। আর তখনই আমি ইউন হওয়ার সমস্ত দুর্নীতির দলিল মিডিয়ার সামনে এনে তাকে ধ্বংস করতাম। কিন্তু জু কিয়ং আমার স্পিকারের ব্যাপারটা ধরে ফেলেছিল, তাই ওকে আমার সরাতে হলো। এখন উসাং, তোমার কাছে দুটো রাস্তা আছে। হয় আমি তোমাকে এখানেই কেটে জু কিয়ংয়ের পাশে ঢুকিয়ে দিব, আর পুলিশের কাছে প্রমাণ করব যে তুমি জু কিয়ংকে মেরে আত্মহত্যা করেছো, অথবা তুমি আমার সাথে হাত মেলাবে। ইউন হওয়ার পেন্ট হাউসের গোপন লকারে একটা লেজার বা দুর্নীতির খাতা আছে। ওটা পেলে তুমি ইউন হাওয়াকে ব্ল্যাকমেইল করে তোমার ফ্ল্যাট আর টাকা ফেরত পাবে, আর আমার প্রতিশোধ সম্পন্ন হবে। উসাং বুঝতে পারল সে এক গভীর মাকড়সার জালে আটকে গেছে। বেঁচে থাকার আর কোনো পথ নেই। সে মাথা নিচু করে বলল, আমি তোমার সাথেই যাব। রাত তখন 3টে। সিউলের আকাশে কাল বৈশাখী ঝড়ের মেঘ জমেছে। জানলার কাছে আছড়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। 14 তলার ওপরে পেন্ট হাউসের দরজা খুলে ভেতরে ঢুকলো উসাং এবং জিনহো। তাদের সাথে একটা বড় ট্রলি ব্যাগ, যার ভেতরে রয়েছে জু কিয়ংয়ের ঠান্ডা মৃতদেহ। পেন্ট হাউসের ভেতরটা রাজপ্রাসাদের মতো বিলাসবহুল। ইউন হওয়া এবং তার স্বামী তখন গভীর ঘুমে মগ্ন। জিনহো নিঃশব্দে ইউন হওয়ার স্টাডি রুমে ঢুকে লকার ভাঙার চেষ্টা করতে লাগলো। ইউন হওয়া সোফার নিচে লুকিয়ে রাখা একটি সেলফ ডিফেন্স নাইফ বের করে বিদ্যুৎ গতিতে জিনহোর পেটে ঢুকিয়ে দিলেন। এক আর্তনাদ করে জিনহো মেঝেতে পড়ে গেল। তার পেট থেকে গল গল করে রক্ত বের হতে লাগলো। সে যন্ত্রণা ছটফট করতে লাগলো। ইউন হওয়া এবার উসাংয়ের দিকে তাকালেন। তার চোখে কোনো ভয় নেই, আছে এক অমোঘ শীতলতা। জিনহো মরেনি, সে মরার ভং ধরেছিল। সে হঠাৎ মেঝে থেকে লাফিয়ে উঠে ইউন হওয়ার ওপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। তার রক্তাক্ত হাত দুটো দিয়ে সে ইউন হওয়ার গলা টিপে ধরল। ইউন হওয়া বাঁচার জন্য ছটফট করতে লাগলো। মৃত্যুর ঠিক 1 সেকেন্ড আগে জিনহো উসাংয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, উসাং, খাতাটা নিয়ে পালাও। দুনিয়াকে সত্যটা দেখাও, আমাদের প্রতিশোধ। পেন্ট হাউসের বিশাল ড্রয়িং রুমে এখন পিনপতন নীরবতা। বাইরে বাজ পড়ার বিকট শব্দ হচ্ছে। উসাং ঘরের মাঝখানে একা দাঁড়িয়ে। তার চারপাশে 4টে লাশ, জু কিয়ং, ইউন হওয়ার স্বামী, ইউন হওয়া নিজে এবং ইয়ং জিনহো। সে ম্যাগাজিনের স্তূপের নিচ থেকে পাতাগুলো উল্টাতেই দেখল সেখানে কোরিয়ার বড় বড় মন্ত্রী, ব্যবসায়ী আর বিচারকদের নাম এবং তাদের দেওয়া কোটি কোটি ওনের ঘুষের খতিয়ান। এই একটা খাতা দিয়ে সে পুরো কোরিয়া কাঁপিয়ে দিতে পারে। সে চাইলে কোটিপতি হতে পারে। তীব্র গতিতে এলপিজি গ্যাস পুরো পেন্ট হাউসে ছড়িয়ে পড়তে লাগলো। সে যখন বিল্ডিং থেকে ঠিক 100 মিটার দূরে এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই বুম! এক প্রলয়ঙ্কারী আকাশ কাঁপানো বিস্ফোরণে রয়্যাল সিটি কমপ্লেক্সের পেন্ট হাউসটি বাতাসে উড়ে গেল। আগুনের এক বিশাল গোলক রাতের অন্ধকার আকাশকে মুহূর্তের জন্য দুপুরের মতো উজ্জ্বল করে তুলল। উসাং যখন চোখ খুলল, সে দেখল সে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। তার পাশে বসে তার বৃদ্ধা মা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। পুলিশ উসাংকে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু পেন্ট হাউসের সমস্ত প্রমাণ পুরোপুরি পুড়ে ছাই হয়ে যাওয়ায় এবং উসাংয়ের ঘরে জিনহোর লুকানো স্পিকার পাওয়ায় পুলিশ ধরে নেয় যে জিনহো ছিল মূল খলনায়ক এবং উসাং কেবল এক ভাগ্যহীন শিকার। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর উসাং তার মায়ের সাথে সিউল ছেড়ে অনেক দূরে দক্ষিণ কোরিয়ার এক প্রত্যন্ত উপকূলীয় গ্রাম নামহেতে চলে গেল। নামহের দিনগুলো ছিল চমৎকার। সেখানে কোনো বহুতল ভবন নেই, কোনো ট্রাফিক জ্যাম নেই, কোনো ব্যাংকের ঋণের তাগাদা নেই। চারদিকে নীল সমুদ্র, সবুজ পাহাড় আর শান্ত বাতাস। উসাং প্রতিদিন সকালে উঠে সমুদ্রের পাড়ে হাঁটত, মায়ের সাথে খামারে কাজ করত। তার মনে হয়েছিল সে হয়তো জীবনের আসল শান্তি খুঁজে পেয়েছে। কিন্তু মানুষের মন এক অদ্ভুত বস্তু। যে মানুষ একবার সিউলের কংক্রিটের কর্পোরেট জঙ্গলে সাফল্যের স্বাদ পেয়েছে,
তার অবচেতন মন শান্তিতে থাকতে পারে না। নামের নিস্তব্ধতা উসাংকে ধীরে ধীরে গ্রাস করতে লাগলো। তার মনে হতে লাগলো সে তো একজন বিজয়ী হতে চেয়েছিল, কিন্তু সে আসলে একজন পলাতক সৈনিক হয়ে বেঁচে আছে। সিউলে একটি নিজস্ব ফ্ল্যাট থাকার যে সামাজিক আভিজাত্য তা তাকে আবার ভেতর থেকে কুরে কুরে খেতে লাগলো। সিনেমা শেষ দৃশ্য। কালপঞ্জি আবার বদলে গেছে। উসাং আবার সিউলে ফিরে এসেছে। সে সেখানে একটি সম্পূর্ণ নতুন সদ্য কেনা ফাঁকা অ্যাপার্টমেন্টের মাঝখানে দাঁড়িয়ে আছে। ঘরের চারদিকের দেয়াল ধবধবে সাদা, কোনো আসবাবপত্র নেই। জানালা দিয়ে বাইরে তাকালে আবার দেখা যায় সিউলের সেই পরিচিত আকাশচুম্বী ভবনগুলো। উসাং ঘরের মাঝখানে দাঁড়িয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। সে ভাবল, এবার হয়তো সব ঠিক হবে। এবার কোনো ঋণ নেই, কোনো শত্রু নেই। ঠিক তখনই চারদিকের পিনপতন নীরবতা ভেঙে ঘরের ডান দিকের দেয়ালটার ওপাশ থেকে একটা আওয়াজ ভেসে এলো। ঠক ঠক ঠক। এই শব্দটা ছিল উসাংয়ের নিজের মগজের ভেতর স্থায়ীভাবে বসে যাওয়া এক মানসিক ব্যাধি। সে যে নরক থেকে পালাতে চেয়েছিল, নিজের অজান্তেই সে আবার সেই একই নরকে ফিরে এসেছে। ইউনহাওয়া মরার আগে ঠিকই বলেছিলেন, দেয়ালের মাঝের শব্দে কোনো ভবনের সমস্যা নয়, এটি মানুষের ভেতরের লোভ আর উচ্চাকাঙ্ক্ষার সমস্যা। আধুনিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মানুষের এই অন্তহীন লোভ আর সাফল্যের অন্ধ দৌড়ই হলো আসল শব্দ, যা মানুষকে কোনোদিনই শান্তিতে ঘুমাতে দেয় না। উসাং সে ব্যবস্থার কাছে শেষ পর্যন্ত হেরে গিয়ে নিজের ভেতরের পাগলামিকেই আপন করে নিল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।